আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। আমি সিনথিয়া রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেমে থেমে চলছে সংঘর্ষ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দেয় সিন্ডিকেট। শিক্ষার্থীদের একাংশ হল ছাড়তে শুরু করলেও না ছাড়ার ঘোষণা আন্দোলনরতদের। এদিকে সিন্ডিকেট সভার এমন সিদ্ধান্তের সমালোচনা করে আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহত হন ৬ শিক্ষার্থী। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন টিএসসি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৪ দফা সুপারিশের বিজ্ঞপ্তিতে বিদ্যমান কোটা সংস্কারের যৌক্তিক সমাধানে সরকারের কাছে আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের একাংশ হল ছাড়লেও হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমাদের কথা হলো, যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই, ভিসি প্রক্টরকে আসতে হবে, ভিসি প্রক্টরের সাথে আমরা দেখব। এখানে কেন আইসা আমরা প্রতিবাদ করতে পারতেছি না? আমরা এর জবাব চাই। আমাদের হলগুলো ভ্যাকেন্ট করা হবে, এটা তো কোনোদিন হতে পারে না। বঙ্গবন্ধু নিজেও বলেছেন, লড়াই করো, লড়াই ছেড়ে মাঠ ছেড়ে যেও না। তাহলে আমরা তো ওনার আদর্শই ফলো করছি, আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য অনেকগুলো টুল ব্যবহার করা হয়েছে। প্রথমে মামলা দেওয়া হয়েছে, পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হয়েছে, তারপরে আমরা ছাত্রলীগ দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। এই যে প্রত্যেকটা এক একটা টোল আন্দোলনটাকে দমন করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। নিহত ছাত্রদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে তারা বলেন, জোরপূর্বক ছাত্রদের বিতাড়িত করার ফল শুভ হবে না। যেইভাবে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চলছে, শিক্ষক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, অভিভাবক হিসাবে কারো পক্ষে নেওয়া সম্ভব না। বিভৎস অবস্থার বিরুদ্ধে মানুষ যে দাঁড়াতে পারে, এটাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে 1971 সালের চেতনা। সন্ধ্যা ৬টায় হল ছাড়তে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর টিএসসি ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। আহত হন এক সাংবাদিক। পুলিশ একেবারেই সংবাদকর্মীদের মাঝখানে গ্রেনেড মারছে এবং আমার গায়ে লাগছে গ্রেনেডটা, আপনি দেখতে পাচ্ছেন। এদিকে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে গায়েবানা জানাজায় বঙ্গবন্ধু এভিনিউ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অংশ নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। কোটা সংস্কার দাবিতে উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিন্ডিকেট সভায় রাবি, জাবি, চবি সহ প্রায় সব বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘোষণায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় ও মহাসড়ক অবরোধ করে তারা। ফেনী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ সহ অনেক জায়গায় আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। কোটা সংস্কার দাবিতে বরিশাল ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। নগরীর নথুল্লাবাদ ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় তারা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ফেনীতে প্রতিবাদ মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হন। গাইবান্ধায় আন্দোলনকারীরা অবরোধ শেষে স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে জরুরি সিন্ডিকেট সভা শেষে জাহাঙ্গীরনগর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ছাত্রদের হল থেকে নির্দেশ দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্ররা। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা।
ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ও কফিন মিছিল এবং গায়েবানা জানাজা হয়। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। শরীয়তপুরে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় 3 জন। মুন্সিগঞ্জে কোটা সংস্কার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার সহ 10 জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলেটের বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর অনেক শিক্ষার্থী হল ছাড়ে। ফরিদপুরে কোটা আন্দোলনকারীরা সড়কে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঠাকুরগাঁয়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এছাড়াও একই দাবি ও প্রতিবাদে সড়ক অবরোধ করে পটুয়াখালী, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, ঝিনাইদহ, মেহেরপুর সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। নুসরাত জাহান সিনথি, RTV। দেশে চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বিকেলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব KM শাখাওয়াত মুন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং থেকে জানানো হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে প্রতিটি হল থেকে কিন্তু শিক্ষার্থীকে সন্ধ্যা 6টার মধ্যে চলে যেতে বলা হয়েছে। সেই হিসেবে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন অবস্থান নিচ্ছিলেন তখন কিন্তু হলগুলোকে ফাঁকা করার জন্য পুলিশের পক্ষ থেকে হলগুলোতে ঢোকা হয় এবং হলগুলোতেও কিন্তু শিক্ষার্থীদের কিছু তাণ্ডবের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সব হল থেকে শিক্ষার্থীদের যে রুমগুলো রয়েছিল সেখান থেকে কিন্তু সব থাকার যে জায়গাগুলো অর্থাৎ বিভিন্ন ধরনের বই, খাতা, চেয়ার, টেবিল সেগুলো কিন্তু ভেঙে ভেঙে সেখানে ফালানো হয়েছে। সেই চিত্রগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই হলে আমরা এখন অবস্থান করছি। তো আমরা একটু সেই বিষয়গুলো একটু জানবো। রহমান হলের কর্তৃপক্ষ থেকে একটু আসবেন, আমরা একটু কথা বলতে চাই। একটু বলবেন যে হলে আসলে কি পরিস্থিতি ছিল, তখন কতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থা ছিল, কি কি ক্ষতি হয়েছে? আমি গত রাত্রে শান্তিপূর্ণভাবে কিন্তু সকল ছাত্রই ছিল। তো আমরা বিভিন্নভাবে সংবাদ পাচ্ছিলাম যে প্রত্যেকটি হলে নিপীড়ন বিরোধী যে ছাত্রছাত্রী তারা যাচ্ছে, তারা প্রভোস্টের কাছ থেকে সিগন্যাল সেন্টার হলের নিয়ন্ত্রণ করা নিচ্ছে। তো আমরা যখন সকাল 10টা বাজে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার হল শান্ত ছিল। আমি পাশে গিয়েছি, বাসা থেকে আসলে যদি শুনছিলেন যে আমরাও সেই চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই হলগুলোর যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন মূলত দেখা যাচ্ছে যে হলগুলোতে বিভিন্ন ভাবে রুমগুলোতে ভাঙচুর করা হয়েছে। অবস্থানগুলো রয়েছিল সেখানে পুরো হল কিন্তু তছনছ অবস্থা দেখা যাচ্ছে যে, এবং পাশাপাশি কিন্তু এখানে যারা হলের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু মাইকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জানাচ্ছে যে কেউ যদি হলে অবস্থান করে থাকে তারা যেন দ্রুত এখান থেকে বেরিয়ে আসে, যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল শিক্ষার্থীদেরকে, 6টার মধ্যে তাদেরকে বের হয়ে যেতে হবে। সেই অনুযায়ী তারা ঘোষণা করে দিচ্ছে। আপনি চিত্রগুলো ঠিক দেখতেই পাচ্ছেন যে কিভাবে হলে তছনছ চালানো হয়েছে এবং এই হলের যে সাধারণ শিক্ষার্থী রয়েছিল তারা কিন্তু তাদের প্রফেসরকে বিভিন্নভাবে ফোনে জানিয়েছিলেন যে তাদের এখানে হলে এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। তারপরে তিনি এসেছিলেন, আসার পরে কিন্তু তিনি জানিয়েছেন যে আসলে
কি কি পরিস্থিতিতে তারা পড়েছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখেছি যে তারা প্রতিটি হলের সামনে গিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং ভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে যে সুন্দরভাবে শিক্ষার্থীরা চলে যাবে, তাদেরকে পুলিশও কোনো বাধা দেবে না, কোনো জেরার মুখে তাদেরকে পড়তে হবে না। এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটা হলে হলে থেকে শিক্ষার্থীরা বেড়ে গেছে। আমরা অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কেউ কথা বলেছেন, তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কথা বলেনি। তারা বলেছেন যে তারা আসলে কোনো কিছু তারা জানাতে চান না। তো সব মিলিয়ে বলা চলে যে ভার্সিটিতে কিন্তু থমথমে অবস্থায় বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রহমান হল থেকে সর্বশেষ। ধন্যবাদ। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত লাশের রাজনীতি ও সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের কাছে নেই বলে মনে করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। গুজব ছড়ানোর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে বলে অভিযোগ আইসিটি প্রতিমন্ত্রীর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তর দক্ষিণের তিনি অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়, তাদের নেতারাই নাশকতার উস্কানি দিচ্ছে। ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। সরকার সংঘাত চায় না, তাই বিএনপি জামায়াতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সেদিকে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাবো, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখা। এদিকে সকালের প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন কোটা সংস্কারের নেতারা কর্মসূচি দিচ্ছেন। যারা আন্দোলন করছে তারা দূরদর্শিতামূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্থানীয় আইন ও ধর্মীয় অনুশাসন মানার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গুজব ছড়ানোর মাধ্যমে দেশে প্রাণহানির মতো ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো নিউ প্ল্যাটফর্মে কোনো তথ্য উপাত্ত বা কোনো মিথ্যা সত্য গুজব যে কোনো কিছুই হোক, সেগুলো যেন দেখেই তারা কোনো আবেগী সিদ্ধান্ত না নেয় বা কোনো উস্কানিতে যাতে তারা আসলে কোনো সহিংস অবস্থান না নেয়। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজায় অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমস্যা সমাধান না করে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে সরকার। এই আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন আছে, দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ফখরুল। জাহিদ রহমানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজায় অংশ নিতে গেলে পুলিশি বাধায় পড়েন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা বায়তুল মোকাররমে ঢুকতে চাইলে বাধার মুখে পড়েন। বাধা ডিঙিয়ে ভিতরে ঢোকেন তারা। নামাজ শেষে অংশ নেন গায়েবানা জানা যায়, তবে গণতন্ত্র মঞ্চের নেতাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপি মহাসচিব বলেন, সরকার আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে শিক্ষার্থীদের খুন করেছে। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।
নেতাকর্মীরা বেরিয়ে আসলে পুলিশ তাদের উপর চড়া হয়, বাদে সংঘর্ষ শুরু হয়, ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরা সরে গেলে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাহিদ রহমান, RTV, ঢাকা। পবিত্র আশুরা আজ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। রোজা রেখে এবং ইবাদত বন্দেগী করে দিবসটি পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সাথে তাজিয়া মিছিল করে কারবালার মরুপ্রান্তের শহীদদের স্মরণ করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। সকালে হোসেনি দালান থেকে রেওয়াজ অনুযায়ী বের হয় ঢাকার তাজিয়া মিছিল। এ সময় কারবালায় শহীদদের ত্যাগের ঘটনা তুলে ধরে মুসলিম উম্মার মধ্যে ঐক্যর আহ্বান জানান শিয়া সম্প্রদায়ের মানুষ। সুমন তানভীরকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। শোকগাথা গাইতে গাইতে পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা নিষেধাজ্ঞা অমান্য করেই নিজের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে জর্জরিত করে অনেকে। হিজরি 61 সনের 10ই মুহররম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন ও তার পরিবারের সদস্য এবং তার 72 জন সঙ্গী সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয় কারবালা প্রান্তরে। তাদের স্মরণেই এই মাতম, এই আহাজারি। যা কবি বলেছে, পায়ে কাটা বিথে যদি ঝরে আমার রক্ত, তবু হুসাইনের পথে চলবে এই সব হুসাইনের ভক্ত। নিজের সব পরিবারকে নিয়ে যদি উনি শাহাদাত বরণ না করতেন, তাহলে আজকে এই ইসলাম থাকতো না, এই মসজিদে মসজিদে আজান হইতো না। অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে হবে, তাতে আমার জীবনও চলে যাক না কেন। এবং 10ই মুহররমের এই শিক্ষা আমরা সমগ্র মুসলিম সম্প্রদায় শিয়া সুন্নি নির্বিশেষে আমরা এক এবং অভিন্ন। কালো পোশাক, মাথায় কালো পট্টি, কারো হাতে বর্ণিল ঝান্ডা, ফাঁকে ফাঁকে ইমাম হোসেনের কবর সদৃশ তাজিয়া, যা আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব ঘুরে শেষ হয় জিগাতলায়। কারবালা যেতে পারবো না, তাই জন্য স্মরণে আমরা জুলুস বের করে থাকি ইমাম হাসানের স্মরণে। এই যে আমাদের ইমাম হোসেন হাসানের জন্য বের হয়, তাদের শোক করতে আমরা বের হই। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর পল্লবীতে মিরপুর দরবার শরীফে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সম্মেলনের আহ্বায়ক ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী। জোহর নামাজ ও মিলাদের পর সম্মেলনের আখিরি মোনাজাতে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নড়াইলে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আয়োজক জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদের আয়োজনে বরিশাল নগরীর নতুন বাজার মরকখোলা এলাকা থেকে শোক র্যালি বের হয়। এতে বরিশালের বিভিন্ন এলাকার শিয়া সম্প্রদায়ের লোকজন অংশ নেয়। শিরনি বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে পবিত্র আশুরা। প্রায় 100 বছর ধরে সদর উপজেলার কুতুবপুর গ্রামে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। দেশের প্রায় প্রতিটি জেলাতেই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। খান আলামিন, RTV, ঢাকা। শুধু দুর্নীতি আর অনিয়ম নয়, গ্রাহকদের ন্যূনতম সেবা নিশ্চিত করতে পারছে না ডাক বিভাগ। নানা সীমাবদ্ধতার অজুহাতে দায়সারা সেবার মধ্যে চলছে এর কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা পেতে প্রয়োজন কর্মকর্তা কর্মচারীদের মনোভাবে পরিবর্তন আনা, সেই সঙ্গে আধুনিকায়ন জরুরি সব কার্যক্রম। ডাক বিভাগের অনিয়ম নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় পর্ব। গাজীপুর থেকে আশরাফুল আলম ঢাকা আসেন ভাইয়ের কাছে ডাকযোগে ছোট এই ব্যাগটি পাঠাতে। এর আগে গাজীপুর ডাকঘরে কয়েক দফা গিয়েও তা পার্সেল করতে ব্যর্থ হন তিনি, আর ডাকভবনে এসেও শিকার হন বিড়ম্বনার। দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা জানায়, ব্যাগ স্ক্যান করার মতো কোনো যন্ত্রপাতি তাদের কাছে নেই, তাই এখান থেকে কোনো পণ্যই তারা পাঠাতে পারছে না। ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, তাই না? যে সেটা আমি আপনাকে বলছি, আপনার ইনস্ট্রুমেন্ট তো নেই, আপনার ইনস্ট্রুমেন্ট ইয়াতে আছে, অফিসে আছে, আপনাদের একটা জায়গায় ইনস্ট্রুমেন্ট আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি এই ব্যাগটা আমার নেন, যে কোনো পয়েন্ট থেকে নেন, কালেক্ট করেন, আপনি স্ক্যান করেন, দেখেন এখানে কোনো প্রবলেম আছে কিনা। এম আই রাইট? আমি কি দিয়ে করবো বলেন? হ্যাঁ, আমাকে যদি ইনস্ট্রুমেন্ট সরবরাহ না করে আমি কি দিব? এটা আমাদের জন্য খুবই একটা লজ্জার বিষয়। আমাদের এত বড় একটা ডাক বিভাগ থাকা সত্ত্বেও আমরা আসলে এই সেবাটা ঠিকমতো পাচ্ছি না ডাক বিভাগের কাছ থেকে। প্রতিনিয়ত এমন বিড়ম্বনার শিকার হচ্ছে হাজার হাজার সেবা প্রত্যাশী। বাধ্য হয়ে বাড়তি খরচে বেসরকারি ডাক প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে তারা। এত বড় একটা প্রতিষ্ঠান, এটার আধুনিকায়নের এটা প্রয়োজন। স্ক্যানারের সংখ্যা বাড়ানো উচিত নিরাপত্তার জন্য এবং
এদের রেভিনিউ আর্নের জন্য এটা দরকার। ইলেকট্রনিক গভর্নেন্সে অভিজ্ঞ এই অধ্যাপক মনে করেন শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, কর্মকর্তা কর্মচারীদের সেবাদানের মানসিকতার মধ্যেও রয়েছে সংকীর্ণতা। তাই কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত গ্রাহকরা। পণ্যটা স্ক্যানিং করার জন্য একটা স্ক্যানার দরকার, স্ক্যানার নেই। আপনার স্কচ টেপ দরকার, স্কচ টেপ নেই। এবং আপনি যদি একটা খাম নিয়ে খামের উপরে ঠিকানাটা লিখতে চান, আপনি দেখবেন যে ওখানে কোনো টেবিল নাই। এবং ওখানে যারা সার্ভিস স্টাফ আছেন, যারা সার্ভিসটা দিবেন, তাদের গল্প করেন, কেউ আপনার অন্য কাজে ব্যস্ত। একজন ক্লায়েন্ট যাওয়ার পরে তাকে যেভাবে আপনার অ্যাড্রেস করতে হবে সেই বিষয়টা নেই, একদমই নেই। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বছরের পর বছর কেবল লোকসানে গুনতে হবে সরকারকে, এমন মত এই বিশেষজ্ঞের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দেশে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও বাড়িঘরের চারপাশে পানি রয়েছে। বন্যায় নষ্ট হয়েছে শত কোটি টাকার ফসল ও আমনের বীজতলা, ভেসে গেছে 450 হেক্টর পুকুর ও খামারের মাছ। টাঙ্গাইলে এখনও পানিবন্দী আছে 59,000 মানুষ। পানিতে ডুবে আছে 4,600 হেক্টর ফসলি জমি। বন্যায় 57,49 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। মৌলভীবাজারের কুলাউড়া, জুরি ও বড়লেখার নিম্নাঞ্চলে অনেক এলাকা থেকে এখনও পানি নামেনি। এতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী আছে 3টি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। খাল পুনরুদ্ধারে বাধা দিতে ভূমিদস্যুরা একত্রিত হয়েছে অভিযোগ করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, খাল পুনরুদ্ধার চলবে। সকালে নগরীর 66 নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকার ডাগাইর খাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। মেয়র বলেন, সব বাধা অতিক্রম করে খালের সীমানা নির্ধারণ ও পানি প্রবাহ নিশ্চিত করা হবে। খালগুলো বাঁচাতে এর মধ্যে ময়লা ফেলা বন্ধ করারও আহ্বান জানান তাপস। দীর্ঘদিনের ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখলমুক্ত করা না যায় সেই অপচেষ্টায় তারা লিপ্ত। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ঢাকা শহরের সকল খালগুলোকেই উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইউরোপের কয়েকটি দেশের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপান মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়া অগ্রগতির উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। এছাড়াও কিভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে সমস্যা মোকাবেলায় জাপান আগ্রহী। এর আগে ইউরোপের 3 দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। সর্বশেষ গেল 21 জুন এশিয়ার দেশ আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 48 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে 3টি ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলায় দেইর এল বালায় সংস্থার একটি কেন্দ্রের কাছে আঘাত হানে, যেখান থেকে সংস্থাটি গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করে থাকে। গেল 9 মাসে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা UNRW এর 70% স্কুলে বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 539 জন। বিশ্বকাপ জয়ী তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ সহ কয়েকজন আর্জেন্টিনার ফুটবলারের বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ ফ্রান্সের ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার কাছে অভিযোগ করবে বলে জানিয়েছেন তারা। সেই সাথে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেবে সংস্থাটি। বিষয়টি নিয়ে ফার্নান্দেজের ক্লাব চেলসিও তদন্ত শুরু করেছে। দেখুন নাজমুস সাকিবের রিপোর্ট। কোপা আমেরিকার শিরোপা জয়ের উল্লাসে এখনও ভাসছে আর্জেন্টিনা। তবে দেশটির এমন সাফল্যের গল্প ছাপিয়ে ঝড় উঠেছে তাদের জাতীয় দলের ফুটবলারদের বর্ণবাদী আচরণ নিয়ে। সোমবার কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে 16তম বারের মতো কোপা ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। ওই দিনেই আর্জেন্টিন মিডফিল্ডার ফার্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ব্যঙ্গাত্মক এক ভিডিও, যেখানে অভিনয় করেন আর্জেন্টিনা দলের আরও কয়েকজন। 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের পর কিলিয়ান এমবাপ্পেকে ছোট করে একটি গান বানিয়েছিল আর্জেন্টিন সমর্থকরা। তাতেই সুর মিলিয়েছিল ফার্নান্দেজের পোস্টটি।
ভক্তদের কাণ্ডে কোনো প্রতিক্রিয়া না জানালেও স্বাভাবিকভাবেই ফার্নান্দেজের এমন কাণ্ড মেনে নিতে পারছে না ফ্রান্স। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়ার কথা জানিয়েছে এফএফএফ। সেই সাথে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও বিষয়টি অবগত করবে বলে জানিয়েছে। এদিকে ফার্নান্দেজের কর্মকাণ্ড ভালোভাবে নেয়নি তার ইংলিশ ক্লাব চেলসিও। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে ক্লাবটি। অপরদিকে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন অনুতপ্ত এনজো ফার্নান্দেজ। তবে এই ক্ষমা চাওয়ায় ফার্নান্দেজ পার পাবেন কিনা তা বোঝা যাবে ফ্রান্সের পদক্ষেপ কি হয় সেটার উপর। ইউরোপে বর্ণবাদী আচরণের নিয়ম কঠোর হওয়ায় ফেঁসে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নাজমুস সাকিব, RTV। ইউরো সেরা একাদশ প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সেরা এই একাদশে 6 জনই রয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলা দল স্পেন থেকে। 4-3-3 ফরমেশনে সাজানো একাদশে আক্রমণ ভাগে রয়েছেন স্পেনের 17 বছর বয়সী লামিনে ইয়ামাল, 22 বছর বয়সী নিকো উইলিয়ামস ও 21 বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা। সেরা একাদশের মিডফিল্ডার সামাল দিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইস। রক্ষণ ভাগে রয়েছেন কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, মানুয়েল আকাঞ্জি ও মার্ক কুকুরেইয়া। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মেনিও। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতে সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।